ডিসেম্বর 2010, আহমেদাবাদের নির্জন এসজি হাইওয়ে আর শীতের চাদরে মুড়ে থাকা একটা রাত। ডিসেম্বর 2010, মোটর বাইকের পিছনে বসে থাকা মেয়েটি ছিল 24 বছরের প্রিয়া পারেখ। এই মেয়েটি আহমেদাবাদের একটা বিপিওতে কাজ করত। সেদিনও খুব মনমরা ছিল, কারণ সেদিন ওর বাবার 5ম মৃত্যুবার্ষিকী ছিল। ওর অফিস কলিগ পঙ্কজ মৈত্রী ওকে বাড়ি পর্যন্ত লিফট দিচ্ছিল। প্রিয়ার আন্দাজ ছিল না যে ওই হাইওয়েতেই এত বড় একটা দুর্ঘটনা হতে চলেছে। ওম শান্তি, ওম শান্তি শান্তি, ওম ওম শান্তি শান্তি শান্তি, ওম শান্তি 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 শান্তি। ওম পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমতপ, পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। ওম নমো বাসুদেবায়, নমো বাসুদেবায়, নমো ওম বাসুদেবায়, বাসুদেবায়। এই নে মা। প্রিয়া, অন্তত আজ অফিসটা ছুটি নিতে পারতি। শ্রেয়াও কলেজে যাচ্ছে, তোদের বাবার বাৎসরিক আজ। একা একা আমার দম বন্ধ হয়ে আসে রে। ছুটি তো আমিও নিতে চেয়েছিলাম মা, কিন্তু সিনিয়র মোটেই রাজি হলেন না। সম্ভব হলে 1-8 ঘন্টা আগে না হয় চলে আসবো। ঠিক আছে মা, আমি আজকে আর কলেজ যাব না, সারাদিন তোমার সাথেই থাকবো। নিজের খেয়াল রাখিস, সাবধানে যাস। শ্রেয়া, আজ যদি তোদের বাবা বেঁচে থাকতো তাহলে এতদিনে তোর দিদির বিয়ে হয়ে যেত। মা, 4 বছর ধরে বাবার বাৎসরিকে তুমি একই কথা বলো। তাহলে আমি একটু নিশ্চিন্ত হতাম। আচ্ছা মা, তুমি চিন্তাই বা করো কেন? দিদি কাজ নিয়ে তো বেশ খুশিই থাকে। আমরা তো একে অপরের ভরসা। দিদিকে বাড়ি থেকে তাড়ানোর জন্য এত ব্যস্তই বা হচ্ছ কেন? খুব খারাপ লাগে রে মা, বিয়ের বয়সী মেয়েও আমাদের দুজনকে সামলাচ্ছে। মেয়েরা ঘর সামলালে কি এমন মহাপাপ হয় মা? 3-4 বছরের মধ্যে আমিও চাকরি পেয়ে যাব, তারপর দিদির জন্য ভালো পাত্র খুঁজে আনবো। তাছাড়া দিদির এমন কি বা বয়স হয়েছে? কিন্তু তোদের বাবা যদি আজ বেঁচে থাকতো। মা, বাবা আজও সবার মনে বেঁচে আছে। আর উনি হয়তো বলবেন, কেন ফিল্মি ডায়লগ মেরে বোর করছো? মা, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। হ্যালো, সরি স্যার আপনাকে হোল্ডে রাখার জন্য। আপনি কি আপনার টেলিফোন নাম্বারটা একবার দিতে পারেন? 97 এক সেকেন্ড। হ্যাঁ স্যার, ভেরিফিকেশনের জন্য কি আপনার ডেট অফ বার্থ জানতে পারি? ইয়া, ওকে। স্যার, আমি কি আপনাকে আর কোনো হেল্প করতে পারি? হ্যাভ আ গুড ডে। হাই প্রিয়া। হাই। কি হলো, তোমাকে একটু অস্থির মনে হচ্ছে? না তো। না,
আমার জাস্ট মনে হলো। সব কিছু ঠিকই আছে। এনিওয়ে, বলার জন্য থ্যাঙ্কস। টেক কেয়ার। প্রিয়া, আজ তোর বাবার ডেথ অ্যানিভার্সারি না? ইয়ার আমি বুঝতে পারছি যে তোর কিরকম লাগছে। আমি ড্যাডকে খুব মিস করি নিধি। কখনো মনে হয় উনি একটু আগেই চলে গেলেন। কত কিছু করার বাকি ছিল, কত না বলা কথা রয়ে গেছে। সব কিছু ফিরে আসতে পারে, কিন্তু বাবা তো আর ফিরে আসবেন না। হ্যাঁ রে, তুই এটা একদম ঠিক বলেছিস। এখন একদম চুপ করে যা। হ্যাঁ, আমার শিফট শেষ হয়ে গেছে, আমি বাড়ি যাচ্ছি। আর তোর যেই শিফট শেষ হয়ে যাবে আমার বাড়ি চলে আসবি, একসঙ্গে চা খাবো। তাতে তোর মনটাও ভালো হয়ে যাবে। আসবি তো? এই তো ভালো মেয়ে। চল, বাড়িতে দেখা হচ্ছে। বাই। May I come in, sir? হেই প্রিয়া, হ্যাঁ কাম ইন। হ্যাঁ বলো। স্যার, আজ আমার হাফ ডে চাই। হাফ ডে? কেন, কোনো প্রবলেম? হ্যাঁ, শরীরটা ঠিক লাগছে না। প্রিয়া, আজ 3 জন এক্সিকিউটিভ ক্যাজুয়াল লিভে আর আরো 2 জন সিক লিভে। আজ তো এমনি স্টাফ খুব কম। যদি অন্য কোনো দিন বলতে তো স্যাংশন করে দিতাম, কিন্তু আজ সিরিয়াসলি প্রবলেম। এক কাজ করো, সন্ধ্যাবেলা তাড়াতাড়ি চলে যাও, এই 6টা পর্যন্ত থাকো। ওকে স্যার। থ্যাংক ইউ সো মাচ প্রিয়া। আমি তোমার এই হাফ ডেটা নোট করে রাখছি, অন্য কোনো দিন নিয়ে নিও, ঠিক আছে? থ্যাংক ইউ। এসে গেছিস? আমি তোর জন্যই ওয়েট করছিলাম। আয়। দেখ প্রিয়া, আমার কথাকে ভুল বুঝিস না, কিন্তু তোর এখন তোর বাবার মৃত্যুকে ভুলে জীবনটাকে নতুন করে শুরু করা উচিত। এরকম ভাবে উদাস থাকলে কি করে চলবে? আমি জানি নিধি, আমি ট্রাই করছি তো। আমাকে এই একাকিত্ব নিশ্চয়ই দূর করতে হবে। এই একা লাগার থেকে মুক্তি পাবার একটা উপায় বলি, একজন হ্যান্ডসাম সেনসিটিভ বয়ফ্রেন্ড। আরে আমি সত্যি বলছি, বয়ফ্রেন্ড সব দুঃখের ভালো ওষুধ। তখন তুই বয়ফ্রেন্ড নিয়ে এত ঝামেলা থাকবি যে সব ঝামেলাই ছোট মনে হবে। তুই খুব খারাপ মেয়ে নিধি। আমি খারাপ মেয়ে? আর তুই তো খুব ভালো মেয়ে রে। আচ্ছা একটা কাজ কর, বয়ফ্রেন্ডের চক্করে পড়িস না, বিয়ের আগুনে ঝাঁপ মার। suicide.com-এ কোনো মুরগি ধরবো? এখনই বিয়ে কি? এখনো তো শ্রেয়ার গ্র্যাজুয়েশন কমপ্লিট বাকি। ও কোনো ভালো চাকরি পেয়ে যাক, ততদিনে আমিও কিছু সেভিংস করে নেব। মাকেও তো দেখতে হবে। তুই তো জানিস, বাবার এমন আচমকা চলে যাওয়ার পর থেকে বাড়ির ইমোশনাল আর ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব খারাপ ছিল। তখন থ্যাঙ্কফুলি এই জবটা পেলাম, নয়তো জানি না কি হতো। সব ভালোই হচ্ছে, আর পরেও সব ভালোই হবে। দেখ প্রিয়া, আন্টি শ্রেয়ার তোকে তো একটা সিদ্ধান্ত নিতেই হবে। কি সিদ্ধান্ত? এই যে সারা জীবন ধরে বাবা যে নেই, এই ভাবনাটাই তো বন্ধ করতে হবে। বারবার একই জিনিস রিপিট করে তো কোনো লাভ নেই না। কি
আরে নিধি, 8টা বেজে গেল রে। আমাকে বাড়িতে ফিরতে হবে। মা আর শ্রেয়া অপেক্ষা করবে না। দাঁড়া, আমি তোকে ছেড়ে দিয়ে আসছি। আরে না না, ছাড়, আমি চলে যাব। দেখ, তুই আমায় ড্রপ করবি, ফের আমার তোর বাড়িতে আসতে হবে তোকে ড্রপ করতে। সারা রাত ধরে শুধু এটাই চলতে থাকবে। আরে এই ইডিয়েট, এটা হলো শীতকাল, বুঝলি? রাস্তা পুরো ফাঁকা হয়ে যাবে। আর আপনার মতো সুন্দরী নারীর একা যাওয়া তো বেশ ভয়। যাক ছাড়, আমি চলে যাব। আচ্ছা দাঁড়া, আমি পঙ্কজকে ফোন পাগল হলি করছি। নাকি? না না, পঙ্কজকে ফোন করিস না। হ্যাঁ নিধি, বলো। পঙ্কজ, তোমার শিফট 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে তো? হ্যাঁ, কেন? তো 1 ঘন্টার ব্রেক নিয়ে আমার বাড়ি চলে এসো। কিন্তু কেন? প্রিয়া আমার বাড়িতে আছে, ওকে ড্রপ করে দিতে হবে। ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে আসছি। ঠিক আছে। থ্যাংক ইউ। বাই। নিধির বাড়ি আমেদাবাদের থলতেজ এলাকায় ছিল, আর প্রিয়ার বাড়ি ছিল গোতা এলাকায়। দুই বাড়ির মধ্যে দূরত্ব বেশি ছিল না, তবুও নিধি প্রিয়ার জন্য চিন্তিত ছিল। তাই উনি ওনার অফিস কলিগ পঙ্কজকে ডেকেছিলেন প্রিয়াকে বাড়িতে ছেড়ে আসতে। এই দুই বাড়ির মাঝখানে রাস্তায় ঘটতে চলা সেদিনে দুর্ঘটনার বিষয়ে কারো কোনো প্রকার আন্দাজ ছিল না। প্রিয়া, 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 ওঠো প্রিয়া। ও গড, প্রিয়া। হ্যালো, হ্যাঁ পঙ্কজ, প্রিয়াকে ড্রপ করে দিয়েছো? না নিধি, আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? কি করে? প্রিয়া কেমন আছে? মনে হয় এ অজ্ঞান হয়ে গেছে। কোথায় আছো তোমরা? আমরা হাইওয়েতে আছি। তুমি ওখানেই থাকো পঙ্কজ, আমি কিছু একটা করছি। পঙ্কজ, তুমি ঠিক আছো তো? প্রিয়া, তাড়াতাড়ি বার করুন। প্রিয়া, তাড়াতাড়ি। সাবধানে। প্রিয়া। প্রিয়া, তাড়াতাড়ি করুন। পঙ্কজ, তুমি তোমার হাতটা ডাক্তারকে দেখাও, ওষুধ লাগাও। ততক্ষণ আমি শ্রেয়ার আন্টিকে ফোন করছি। ডক্টর, প্রিয়া কেমন আছে? আই এম সরি, ওনাকে এখানে আনার আগেই ওনার মৃত্যু ঘটেছে। এটা একটা পুলিশ কেস, আর আমাকে পুলিশকে ইনফর্ম করতে হবে। নিধি, প্রিয়া ঠিক আছে তো? নিধি, নিধি কেমন আছে? প্রিয়া কোথায় আছে? আমি ওর সঙ্গে দেখা করব। দিদি কিছু তো বলো, প্রিয়াদি কোথায়, ও কেমন আছে? প্রিয়ার আমাদের মধ্যে নেই। এসব কি বলছো তুমি? আমি বিশ্বাস করি না। আমি প্রিয়াকে দেখতে চাই। কোথায় আছো? না, এটা হতে পারে না। প্রিয়া! প্রিয়া! এনারাই ওনার ফ্যামিলি অফিসার। স্যার, আমি প্রিয়াকে ড্রপ করতে যাচ্ছিলাম। জানি না কিভাবে ওর ওড়না আমার বাইকের চাকা আটকে গেল।
আমি একটা ঝটকা ফিল করলাম আর আমি কন্ট্রোল হারিয়ে ফেললাম। তোমার বাইকটা কোথায়? ওখানেই হাইওয়েতে, যেখান থেকে আমাদের অ্যাম্বুলেন্স পিক করেছিল। অ্যাম্বুলেন্স ওখানে পৌঁছলো কি করে? আমি নিধিকে ফোন করেছিলাম, ওই অ্যাম্বুলেন্স নিয়ে এসেছিল। সমীর, ইয়েস স্যার। তুমি ওর সাথে অ্যাক্সিডেন্ট স্পটে যাও। আমি ডাক্তারের সাথে কথা বলছি। ওকে স্যার, চলো। মেয়েটা পেছনের সিটে ছিল? হ্যাঁ, আমরা থালতেজ থেকে আসছিলাম। বাইকের স্পিড কত ছিল? 90। ট্রাফিক ছিল না, সেই জন্য। পুরো অ্যাক্সিডেন্ট সাইটের নকশা বানাও, আর এই বাইকটাকেও নিয়ে যাও চেকিংয়ের জন্য, আর ওড়নাটাও। মৃত্যু সাফোকেশনের জন্য হয়েছে। হ্যাঁ, ওই ছেলেটা বলছিল যে ওড়নাটা বাইকের পিছনের হুইলে ফেঁসে গিয়েছিল। গলায় দাগ তো আছে। আর কোনো ইনজুরিজ ডক্টর? হাতে আর পায়ে ইনজুরিজ রয়েছে। কি ধরনের ইনজুরিজ? আঁচড়ের দাগ। কোনো ফ্র্যাকচার? নো ফ্র্যাকচার্স। ডক্টর, এটা আপনার একটু অদ্ভুত লাগছে না? হ্যাঁ, আমার ব্যাপারটা আনইউজুয়াল লেগেছে, আর সেই জন্যই ফ্যামিলির সামনে বললাম না। বাইকটা উল্টে গেল, মেয়েটার ওড়না বাইকের পিছনের হুইলে জড়িয়ে গেল, যার ফলে মেয়েটার মৃত্যু হলো, কিন্তু ওর কোনো হাড় ভাঙলো না। ছেলেটার হাতেও একটা সাধারণ আঘাত আর পায়ে কিছু আঁচড়ের চিহ্ন শুধু, ব্যাস। আরও একটা আশ্চর্য ব্যাপার আছে অফিসার। সেটা কি ডক্টর? মেয়েটার হাতে এই যে দাগগুলো আছে, এটা কিন্তু বাইক থেকে পড়ার দাগ নয়, এগুলো নখের দাগ। আমার তো ব্যাপারটা বেশ গোলমেলে মনে হচ্ছে ডক্টর। আমারও তাই, কেননা লজিকটা তো সিম্পল। বাইকের হুইলে মেয়েটার ওড়না আটকে যদি যায়, তাহলে তো মেয়েটার ঘাড় ভেঙে যাওয়ার কথা, কিন্তু সেটা তো সম্পূর্ণ অক্ষত রয়েছে। স্যার, আজ প্রিয়ার বাবার ডেথ অ্যানিভার্সারি ছিল। ও খুব ডিস্টার্বড ছিল, তাই আমি ওকে আমার বাড়িতে চা খেতে বলেছিলাম। আপনি থালতেজে থাকেন তাই না? হ্যাঁ। আর প্রিয়া? গোতায়। আপনি আপনার কলিগ প্রিয়াকে আপনার বাড়ি থেকে ড্রপ করে দেওয়ার জন্য কখন ডেকেছিলেন? স্যার, 8টার সময়। ও আপনার বাড়ি থেকে কখন বের হয়? এই ধরুন 8:30টার সময়। ওর যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা বলার জন্য পঙ্কজ করার সময় ফোন করে? 10টা থেকে 10:30টার মধ্যে। দেখুন মাসমা, আমি আপনার দুঃখটা ভালো মতো বুঝতে পারছি, কিন্তু পোস্টমর্টমের পরেই বডিটা রিলিজ করতে পারবো। কেন? ব্যাস, আমরা এটাই জানতে চাই যে এটা অ্যাক্সিডেন্ট না অন্য কিছু। ইন্সপেক্টর, কি বলতে চাইছেন আপনি? এটা কি অ্যাক্সিডেন্ট নয়? কেসটা তো অ্যাক্সিডেন্ট বলেই রেজিস্টার করা হয়েছে, কিন্তু ব্যাপার হলো সবকিছু ঠিকঠাক মিলছে না। খেয়াল রেখো মাই। দেখুন স্যার, এটা আমারই ভুল ছিল যে আমি 90 স্পিডে যাচ্ছিলাম। প্রিয়ার অ্যাক্সিডেন্ট আমার জন্যই হয়েছিল স্যার, আর এটার জন্য আমি খুব দুঃখিত স্যার। পঙ্কজ, তোমার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু ব্যাপার হলো এই কেসটা আমার একটু গোলমেলে মনে হচ্ছে। গোলমেলে মানে? মানে একটু অদ্ভুত। নিধির বাড়িতে তুমি প্রিয়াকে আনতে 8:25 গেলে। হ্যাঁ, থ্যাংক ইউ, বাই। আর সেখান থেকে বেরোলে 8:30টার সময়। হ্যাঁ স্যার। আর তুমি নিধিকে প্রিয়ার অ্যাক্সিডেন্টের খবর দিলে 10:15টার সময়। না, নিধি, আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি? কি করে? প্রিয়া কেমন আছে? স্যার, ঠিকঠাক টাইম আমার মনে ছিল না স্যার। এরকম হয় পঙ্কজ, এরকম হয়, কোনো কোনো সময় এরকম হয়, টাইম ফাইম মনে থাকে না, কিন্তু আমাদের কাজ হলো সঠিক টাইমটার খোঁজ নেওয়া। তাহলে তুমি নিধিকে 10:15টাতেই ফোনটা করেছিলে। স্যার, এর মধ্যে অদ্ভুতের কি দেখছেন স্যার? পঙ্কজ, নিধি থাকে থালতেজে আর প্রিয়া থাকতো গোতাতে। পায়ে হেঁটে যদি যাওয়া যায় তাহলে দুজনের বাড়ির দূরত্ব কম করে 35 মিনিটের, আর যদি বাইকে যাওয়া যায় 90 স্পিডে তাহলে খুব জোর 10 মিনিট। কিন্তু তোমার অ্যাক্সিডেন্ট হয় 1 ঘন্টা 35 মিনিট পরে। তোমার মনে হয় না এটা অদ্ভুত? দ্বিতীয় ব্যাপার, থালতেজ থেকে গোতা যাওয়ার সোজা রাস্তা হলো ভায়া সুভাষ চক, কিন্তু তুমি হাইওয়ে ধরলে কেন জানতে পারি? স্যার, ওই প্রিয়া বলেছিল হাইওয়ে দিয়ে যেতে। ও বলেছিল ওর কোনো বন্ধুর সঙ্গে দেখা করবে। পঙ্কজ, হাইওয়ে দিয়ে যাব। হ্যাঁ, আমার এক বন্ধু ওখানে ওয়েট করছে, ওর সাথে দেখা করতে যাব। ইয়া, শিওর। কে ছিল সেই বন্ধু? জানি না, ও আমার সঙ্গে ওর ইন্টারভিউ করায়নি। সে হেলমেট পরেছিল। তাহলে অবশ্যই তুমি তার মুখটা দেখতে পাওনি। হ্যাঁ স্যার। পঙ্কজ, তুমি যেমন বলছো এত রাত্রে ওর সাথে দেখা করা, গলা জড়ানো, লম্বা সময় ধরে গল্প করা, তাহলে নিশ্চয়ই গভীর সম্পর্ক দুজনের মধ্যে। আমার তো মনে হয় ওর বয়ফ্রেন্ড ছিল স্যার।
প্রিয়া এতক্ষণ ধরে ওর সাথে কথা বলতে থাকে, তুমি ওর জন্য অপেক্ষা করতে থাকো। তা সত্ত্বেও নিজের বয়ফ্রেন্ডকে ওর বাড়িতে ড্রপ করতে না বলে তোমার বাইকে এসে বসে। এটা তোমার অদ্ভুত লাগেনি? স্যার এই ব্যাপারটা তো আমারও অদ্ভুত লেগেছিল স্যার। জানি না স্যার ও এমন কেন করলো। কোনো ব্যাপার না, আমরা সেই বয়ফ্রেন্ডকে খুঁজে বার করব, তাকে জিজ্ঞেস করব কোনটা হয়েছে আর কোনটা হয়নি। ওকে স্যার, আমি আসি। পঙ্কজ, শহরেই থেকো, আমাদের আবার দেখা হবে। হ্যাঁ স্যার। আমি চাইনি স্যার আমার মেয়ে কাল অফিস যাক। কাল ওর বাবার ছিল চতুর্থ বাৎসরিক, এখন তো বাবার মেয়ের বাৎসরিক একই সঙ্গে পালন করতে হবে স্যার, একই সঙ্গে পালন করতে হবে। স্যার দিদি তো অফিস যেতেই চাইছিল না, তাও যেতেই হলো। শ্রেয়া, পঙ্কজের কথা অনুযায়ী তোমার দিদি অ্যাক্সিডেন্টের আগে ওর কোনো বন্ধুর সাথে হাইওয়েতে দেখা করেছিল। স্যার দিদির তো কারোর সাথে খুব একটা বন্ধুত্বই ছিল না, কিন্তু ওই নিধি দিদির সাথে ভালো বন্ধুত্ব ছিল। পঙ্কজের এটাও বক্তব্য হাইওয়েতে যে বন্ধুটা এসেছিল সে ওর বয়ফ্রেন্ড ছিল। কিন্তু আমার কথাটা বিশ্বাস হয় না স্যার। দিদির জীবনটা খুব স্বচ্ছ ছিল, ওর যদি বয়ফ্রেন্ড থাকতো মা আর আমি সেটা আগেই জানতে পারতাম। না স্যার, সেরকম তো কিছু জানি না। যদি প্রিয়ার কোনো বয়ফ্রেন্ড থাকতো যে ওর সাথে এত রাতে হাইওয়েতে দেখা করতে আসবে, তাহলে আমি নিশ্চয়ই জানতাম। এই পঙ্কজ ছেলেটা ঠিক কেমন? স্যার পঙ্কজ, আমি আর প্রিয়া তো 3 বছর ধরে একই টিমে কাজ করছি। প্রিয়া আর পঙ্কজের মধ্যে কোনো ঝামেলা? না তো। কোনো লাভ অ্যাফেয়ার? একদমই নয়। স্যার দিদি আমাদের সাথে সব কথা শেয়ার করতো, বয়ফ্রেন্ড থাকার তো কথাই নয়। আমার স্বামী মারা যাবার পর থেকে এই সংসারের সমস্ত খরচ ওই সামলাতো, উপরন্তু ওর পড়ার খরচও ওই সামলাতো স্যার। আমার মেয়েও এখন নেই স্যার। স্যার কোনো গন্ডগোল আছে? ওই দিন যে আপনারা বলছিলেন এটা কোনো অ্যাক্সিডেন্ট কেস নাও হতে পারে। দেখুন, অ্যাক্সিডেন্টই মনে হচ্ছে, কিন্তু উপস্থিত প্রমাণ অনুযায়ী অ্যাক্সিডেন্টটা প্ল্যান করে ঘটানো হয়েছে, বা হয়তো এমন কিছু হয়েছে যেটাকে অ্যাক্সিডেন্টের রূপ দেওয়া হয়েছে। খুবই পরিশ্রমী মেয়ে ছিল, কখনোই নিজের কাজে কোনোভাবে ফাঁকি দিত না। সেটা আমরা জানি, আমরা শুধু প্রিয়ার পার্সোনাল লাইফের ব্যাপারটা জানতে চাই। ওর আর টিম মেম্বার পঙ্কজের মধ্যে কি অ্যাফেয়ার ছিল? ব্যাপারটা ডাউটফুল ইন্সপেক্টর। এমনিতে তো অফিসটা খুব বড় নয়, তাই কথা তাড়াতাড়ি ছড়ায়। এমন তো কখনো কিছু শুনিনি আমি। কিন্তু ব্যাপারটা কি অফিসার, আপনাদের কি মনে হচ্ছে যে এটা অ্যাক্সিডেন্ট নয়? এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল না, বরং প্ল্যান্ড অ্যাক্সিডেন্ট ছিল। আপনারা কি তাহলে মার্ডার বলতে চাইছেন? হতেও পারে। যাই হোক, এটা নিশ্চিত যে পঙ্কজ মিথ্যে বলছে। হ্যাঁ স্যার। আমাদের মনে হয় তোমার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেটা কোনো অ্যাক্সিডেন্টই ছিল না। আমি বুঝতে পারছি না আপনি কি বলার চেষ্টা করছেন, কিন্তু ওটা অ্যাক্সিডেন্টই ছিল, খুব বাজে অ্যাক্সিডেন্ট। আমি জানি যে তোমার আর প্রিয়ার মধ্যে কিছু ছিল, আর এটাও খুব ভালো করে জানি যে কোনো অ্যাক্সিডেন্টই হয়নি। স্যার আপনি চুপচাপ দাঁড়িয়ে থাক। যখন বলতে বলবো সত্যি বলবি। যদি শহর ছেড়ে যাওয়ার চেষ্টা করিস বা চালাকি করিস, তাহলে গলায় দড়ি বেঁধে মোটর বাইকে টানতে টানতে নিয়ে যাব, বুঝলি? যখনই ডাকবো চুপচাপ চলে আসবি। হ্যাঁ স্যার। আগে তোমাদের বাবা আমাদের ছেড়ে চলে গেল, তোর প্রিয়া দিদি, জানি না এরপর আমাদের কি হবে শ্রেয়া। মা তুমি চিন্তা করো না, আমি সারা জীবন তোমার দেখাশোনা করবো। আমার সোনাটা, আমি ওকে অফিস যেতে না করেছিলাম, জানি না আমার মনটা কেমন অস্থির লাগছিল। যদিও অফিস না যেত, যদিও নিধির বাড়ি না যেত, তাহলে এইভাবে চলে যেত না।
প্রিয়া, সোনাটা রে। স্যার, এই নিধির কোনো ইনভলভমেন্ট আছে বলে মনে হয় না। ও সত্যিই জানে না প্রিয়া আর পঙ্কজের মধ্যে কিছু ছিল কিনা। তাংভি, আমি জোর দিয়ে বলতে পারি যে পঙ্কজই প্রিয়াকে খুন করেছে, আর তারপর সেটা অ্যাক্সিডেন্ট বলে চালাচ্ছে। এখন প্রশ্ন এটাই যে পঙ্কজ প্রিয়াকে খুন করলো কেন? রাত 10টা নাগাদ এই হাইওয়েটা একেবারে নির্জন হয়ে যায়। আর এত ঠান্ডায় রাত 8:30টার পর ট্রাফিকও অনেক কমে যায়। তাংভি, আমার মনে হয় প্রিয়াকে হাইওয়েতে আনার আগেই মেরে ফেলা হয়েছিল। স্যার, 2 নম্বর পোস্টমর্টেম রিপোর্ট আসার আগে আমরা তো কোনো পদক্ষেপও নিতে পারবো না। প্রিয়ার ঘাড়ে গলা টিপে ধরার চিহ্ন ছিল, আর এই দাগটা ওড়নার ফলেই হয়েছিল। কিন্তু এই বিষয়টা সন্দেহের চোখেই দেখা হচ্ছিল যে প্রিয়ার গলায় অ্যাক্সিডেন্টে ফাঁস লেগেছিল নাকি জেনে শুনে টেপা হয়েছিল। প্রিয়ার শরীরের প্রমাণ বারবার ইঙ্গিত দিচ্ছিল যে এই মৃত্যুটি অ্যাক্সিডেন্টের ফলে হয়নি, বরং এটা একটা খুন ছিল। যখন দ্বিতীয় পোস্টমর্টেম রিপোর্টটা এলো, তখন পুলিশের সন্দেহ বিশ্বাসে পরিণত হলো। আমি দ্বিতীয়বার পুরো পোস্টমর্টেম করেছি। কি ফাইন্ডিং আছে ডক্টর? হসপিটালের আগের পোস্টমর্টেম অনুযায়ী প্রিয়ার মৃত্যু ডেড অন অ্যারাইভাল ঘোষিত করা হয়েছে। আই এম সরি, ওনাকে এখানে আনার আগেই ওনার মৃত্যু ঘটেছে। এই ধরুন 11:10 নাগাদ। কিন্তু বডি অ্যানালিসিস করার পর জানতে পেরেছি যে এনার মৃত্যু 9:30 থেকে 9:50-এর মধ্যে হয়েছে। পঙ্কজ নিধিকে অ্যাক্সিডেন্টের খবর দিতে 10:15টায় ফোন করে, তার মানে মৃত্যুর 25 মিনিট পরে। তার মানে আপনার সন্দেহ একদম ঠিক, হাইওয়েতে পৌঁছানোর আগেও মৃত্যু হয়েছিল। আরও একটা কথা ইন্সপেক্টর, প্রিয়ার মৃত্যুর কয়েক মিনিট আগে ওকে রেপও করা হয়েছিল। তাজা ক্ষত, সেমেন স্যাম্পলস আছে, 4 সেন্টারে রয়েছে। Oh my God! চল চলো চলো চলো। কি কি হচ্ছে এসব? চল পুলিশ স্টেশন, তারপরে বলছি তোকে। করেছিটা কি আমি? চল চল, কি হচ্ছে এসব? নিয়ে যাও। চল। প্রিয়ার মৃত্যু ওড়না থেকেই হয়েছে, কিন্তু ওর ওড়না মোটরসাইকেলের হুইলে ফাঁসেনি। ওর ওড়নাটা ওর গলায় পেঁচানো হয়েছিল। গলায় ফাঁস দেওয়ার আগে ওকে ধর্ষণ করা হয়। দেখ, এখনো সময় আছে তোর কাছে, সব সত্যি বল, নহলে তোর গলায় হাত ঢুকে সত্যিটা বার করে আনবো। অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই ওড়না দিয়ে গলা টেপা, রেপ। আমি জানি না কি বলছেন আপনি। আমি তোকে একটা চান্স দিয়েছিলাম। তাংভি, ইয়েস স্যার। লকআপে ঢোকা এটাকে, আর যেন একদম বোঝানো যায় আমরা একে টাচ করেছি। পুরো অ্যাক্সিডেন্ট কেস মনে হওয়া চাই। তারপর হাইওয়েতে কোনো একটা ভালো জায়গা দেখে ওর বডিটা ফেলে দিও। স্যার 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 না আর স্যার। হ্যাঁ, মেরে ফেলবার আগে ফর্মে ওর সাইনটা মনে করে নিয়ে নিও, যাতে সবার মনে হয় লকআপ থেকে বেরিয়ে ও হাইওয়েতে গেছে আর কোনো গাড়ি ওকে মেরে দিয়েছে। ইয়েস স্যার, নিয়ে চলো ওকে। স্যার কি করছেন আপনি? আমি চল। কিছু দাঁড়ান স্যার, আমি বলছি। শেষ পর্যন্ত প্রিয়ার মৃত্যু রহস্য ফাঁস হলো। প্রিয়ার কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, বরং তার মার্ডার হয়েছিল, কোল্ড ব্লাডেড মার্ডার। ওকে ভালোবাসতাম। যারা ভালোবাসে তারা সম্মান আর প্রাণ দুটোই বাঁচায়। তুই তো দুটোই লুটে নিয়েছিস ওই মেয়েটার। ও আমার ভালোবাসাকে পাত্তা দেয়নি। প্রিয়া, হাই প্রিয়া। হাই। আমরা কি 2 মিনিট কথা বলতে পারি? হ্যাঁ বলো না, কি ব্যাপার? প্রিয়া, আমরা কি একসঙ্গে কফি খেতে যেতে পারি কোথাও? না থ্যাঙ্কস, বাড়িতে ফিরতে হবে। প্রিয়া, আমরা গত 3 বছর ধরে প্রায় একসঙ্গে কাজ করছি। হ্যাঁ জানি পঙ্কজ। জানো, যখন ফার্স্ট টাইম দেখা হয়েছিল, তখন থেকে আমার মনে তোমার জন্য ফিলিংস আছে প্রিয়া। ফিলিংস? কেমন ফিলিংস? ভালোবাসার ফিলিংস, রোমান্টিক ফিলিংস। আই লাভ ইউ প্রিয়া, আই লাভ ইউ। সরি পঙ্কজ, কিন্তু আমি তোমার বিষয়ে এভাবে ভাবিনি। আসল কথা, আমার মনে কোনো ছেলের প্রতি এমন কোনো ফিলিংস নেই। আমরা এক অফিসে কাজ করি,
ভালো কলিগস আমরা, ব্যাস। এত তাড়াতাড়ি এরকম সিদ্ধান্তে এসো না, একটু সময় নাও। কোনো ফিলিংস তো হতেই পারে আমার জন্য। পঙ্কজ, আমি বুঝতে পারছি তোমার ফিলিংস এক্সপ্রেস করার ছিল, সেটা তুমি করলে, আর আমার উত্তরও পেয়ে গেলে, যেটা ভবিষ্যতে নাই থাকবে। আমি জানতাম ওর ফ্যামিলির রেসপন্সিবিলিটি ওর উপরেই ছিল। ও ভালোবাসা কমিট করতে পারতো না, কিন্তু আমিও কি করতাম? আমি যতবার ওকে দেখতাম আমার ভালোবাসা বেড়েই যেত। ও এত সুন্দর ছিল যে ও যাই পোশাক পরে আসুক না কেন, আমার চোখ ওর ওপর থেকে সরতই না। আমি কাজেও ফোকাস করতে পারছিলাম না। আমি সবসময় ওর খুব কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা কখনো সম্ভবই হয়নি। আর তারপর সেই রাত যখন নিধি আমাকে ফোন করলো যে প্রিয়াকে ড্রপ করতে হবে, আমার তো মাথাই ঘুরে গেল। আমি এত খুশি সারা জীবনে হইনি। ওই ঠান্ডায় ও আমাকে চেপে ধরেছিল। আমি এত দিন ধরে ওর কাছে যাওয়ার স্বপ্ন দেখছিলাম, আর শেষমেশ ও আমারই বাইকে আমাকে জড়িয়ে বসেছিল। পঙ্কজ, আমার বাড়ি তো ওইদিকে, গোতায়। হ্যাঁ হ্যাঁ জানি, ব্যাস 1 মিনিট। আমার একটা বন্ধু থেকে পার্সেল নেওয়ার আছে, ওখান থেকে বাইক ঘুরিয়ে তোমাদের বাড়ি চলে যাব। তাহলে পঙ্কজ মৈত্রী, তুই যে বলেছিলি ওর কোন বন্ধু হেলমেট পরে দাঁড়িয়ে ওর অপেক্ষা করছিল, ওটা মিথ্যে ছিল। আর তুই প্রিয়াকে যে বলেছিলি তোর বন্ধু অপেক্ষা করছে, সেটাও মিথ্যে ছিল। পঙ্কজ, এ আমরা কোথায় এলাম? তোমার ফ্রেন্ডকেও তো দেখছি না। পঙ্কজ, পঙ্কজ হাত ছাড়ো। পঙ্কজ, প্রিয়া। কি করছো পঙ্কজ? প্রিয়া, I love you, প্রিয়া। পঙ্কজ প্লিজ। প্রিয়া, I really love you, প্রিয়া। পঙ্কজ, প্রিয়া, পঙ্কজ I love you, প্লিজ। প্রিয়া। পঙ্কজ, এটা কি করছো? পঙ্কজ ছাড়ো প্লিজ। পঙ্কজ ছাড়ো, ছাড়ো পঙ্কজ। তারপর মাথায় কি একটা হলো, আর আমি সব কন্ট্রোল হারিয়ে ফেললাম। আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তাহলে তুই ওকে প্রাণে মেরে ফেললি কেন? আই এম সরি প্রিয়া, আমি নিজেকে আটকাতে পারিনি প্রিয়া। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি প্রিয়া, আমি কন্ট্রোল করতে পারিনি প্রিয়া। কি করছো তুমি প্রিয়া? আই লাভ ইউ প্রিয়া। যদি তুমি ভাবো আমি চুপ থাকবো, তাহলে খুব ভুল করবে। আমি চুপ করে থাকবো না, আমি এক্ষুনি পুলিশ স্টেশন যাব। আমি তোমার জীবন বরবাদ করে দেবো, তোমাকে ফাঁসি কাটে ঝোলাবো। আমাদের বিয়ে হবে প্রিয়া, আমাদের বাচ্চা হবে, আমরা এটা কাউকে বলবো না প্রিয়া। আমার নাম নেবে না তোমার ওই নোংরা মুখে। তুমি নীচ, তুমি নোংরা, তুমি নপুংসক। এমন বলো না, তুমি নপুংসক। এমন বলো না প্রিয়া, এমন বলো না। আমি এখনই পুলিশ স্টেশনে যাব, না প্রিয়া। তোমাকে ফাঁসিতে চড়াবো। আমি তোমার জীবন প্রিয়া, বরবাদ I করে love you, দেবো। প্রিয়া। তুমি কোথাও যাচ্ছ না, কোথাও যাচ্ছ না, বুঝলে? তুমি কোথাও যাচ্ছ না প্রিয়া, তুমি কোথাও যাচ্ছ না।
প্রিয়া তোকে সত্যি বলেছিল তুই একটা ভীতু, একটা নপুংসক। তুই এমন একটা মেয়েকে মেরে ফেলেছিস আর তার ইজ্জত লুটে নিয়েছিস যে তার পরিবারের সাহারা ছিল। ও সেই কর্তব্যগুলো পালন করছিল যেটা একটা ছেলে করে থাকে। আরে ওই ছিল আসল পুরুষ। তুই তো সত্যি একটা নপুংসক। আমরা আমাদের সব শক্তি প্রয়োগ করব তোর বিরুদ্ধে কেস বানানোর জন্য। তোকে ফাঁসিতে ঝুলতে দেখতে চাই। তোর এমন কঠিন আর চরম শাস্তি হোক যাতে পৃথিবীতে কেউ কোনো মেয়ের সাথে এরকম করার কথা ভাবতেও না পারে। নিয়ে যাও একে। চল। সোনাটা, প্রিয়া, শুধু একজন বিকৃত মস্তিষ্কের মানুষই এটা মনে করতে পারে যে কোনো মহিলার শরীর অধিকার করতে পারলেই তার মনেও জায়গা পাওয়া যায়। রেপ এটা ভীতুদের অস্ত্র। আসলে রেপ করা মানুষগুলো সবাই মানসিকভাবে নপুংসক হয়। রেপ এমন একটা জঘন্য অপরাধ যার জন্য যত কঠোর শাস্তি দেওয়া হোক সেটাও কম। গত বছর 2011-এ সারা দেশে প্রায় 25,000 রেপ কেস পুলিশের কাছে নথিভুক্ত হয়, কিন্তু বেসরকারি সূত্রের তথ্য অনুযায়ী রেপের পরিমাণ এর থেকে অনেক বেশি, কারণ বেশিরভাগ রেপ কেসই রিপোর্ট হয় না। শহরের জীবনে নারী আর পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে অফিসে কাজ করে থাকে। এমন অবস্থায় কোন পুরুষ কর্মচারীর মাথায় ঠিক কি ঘুরে বেড়াচ্ছে সেটার অনুমান করা সহজ নয়। কিন্তু প্রয়োজন হলো প্রত্যেক মহিলা কর্মীর সবসময় সতর্ক থাকা। প্রত্যেক দিন চলতে থাকা আই এম ইন্টারেস্টেড ইন ইউ বা আই লাভ ইউ কে লাইটলি নেবেন না, কারণ এগুলো হলো ইঙ্গিত যা পরে গিয়ে বিপদ ডাকতে পারে। আমাদের সমাজে পুরুষদের পালন পোষণের সেন্সিটিভিটির প্রয়োজন আছে। তাদের শেখানো উচিত তারা যেন মহিলাদের সাথে সঠিক ব্যবহার করে। ভালোবাসায় রিজেকশন সহ্য করার ক্ষমতা ডেভেলপই হয় না। এর ফলে বেশিরভাগ সময় কামনাকে ভালোবাসা মনে করা হয় আর বিকৃতিটাকে পুরুষত্ব। আমরা যদি রেপের বিরুদ্ধে লড়তে চাই তাহলে শুরু করতে হবে নিজেদের বাড়ি থেকে। নিজেদের ছেলেদের যথার্থ সামাজিক শিক্ষা দিতে হবে আর মেয়েদের সাহসী বানাবার চেষ্টা করতে হবে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।